দুপুরের কাটাফাটা রোদ। আরশ ঘেমে শার্ট জবজবে হয়ে গিয়েছে। নিজের ঘামের গন্ধে নিজের বমি চলে আসলো। আরশ ছোট একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে বলল নুসরাতকে। নুসরাত আরশের দিকে ভ্রু কুঁচকে তাকাল। এখানে গাড়ি থামাবে কেন? কৌতূহল মনের ভিতর চেপে রেখে গাড়ি রাস্তার একপাশে সাইড করল। আরশ গাড়ি থেকে নামতে নামতে নুসরাতকে বলল তার সাথে নামার জন্য। নুসরাত গাড়ি থেকে নেমে আরশের দিকে কপালে ভাঁজ ফেলে তাকাল। আরশ তার পিছন পিছন নুসরাতকে আসার জন্য বলে নিজে পকেটে এক হাত গুজে সামনে হেঁটে চলে গেল। নুসরাত গাড়ি লক করে আরশের পিছনে দৌড়ে গেল। পিছন থেকে চিৎকার করে বলল, আরে দাঁড়ান, আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? প্রচণ্ড কৌতূহল নিয়ে নুসরাত আরশকে জিজ্ঞেস করল, আমরা এখানে আসছি কেন? বিশেষ কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছে? কারোর সাথে কি আমরা দেখা করতে এসেছি? আরশ স্বাভাবিকের মতো নুসরাতের এই কথার উত্তর দিল না। নুসরাত আশাও করল না উত্তর পাবে। কাচের দরজা ঠেলে আরশ ভিতরে ঢুকল। তার পিছন পিছন নুসরাতও ঢুকল। ছোট খাটো রেস্টুরেন্টের ভিতর ঢুকে শরীর ঠান্ডা হয়ে গেল নুসরাতের। আরশ ভিতরের দিকের একটি সিটে গিয়ে বসল। নুসরাত তার পিছু পিছু গিয়ে তার সামনে বসল। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ছোট রেস্টুরেন্ট হলেও গুছিয়ে সাজিয়ে রাখা। আলাদা একটা শান্তি রয়েছে এই রেস্টুরেন্টে। নুসরাত 2 মিনিট বসে উঠে দাঁড়াল। তার মতো চঞ্চল মানুষ এক জায়গায় 2 মিনিটের বেশি বসলে চঞ্চলের অপমান হবে। তাই নিজের ফ্রমে ফিরে গেল। এসব চুপ করে বসে থাকা তার দ্বারা সম্ভব না। আরশের মোবাইল হাতে, কিন্তু চোখ নুসরাতের দিকে। কখন কি না জানো অঘটন ঘটিয়ে দে, এর উপর বিন্দুমাত্র ভরসা নেই আরশের। নুসরাত আশপাশ ঘুরে দেখল। নিরিবিলি বসে কেউ কোনো কাজ করতে চাইলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। নুসরাত অ্যাকিউরিয়ামের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রঙের মাছ দেখল। ইচ্ছে করল চুরি করে নিজের প্যান্টের পকেটে পুরে বাড়ি নিয়ে যেতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে অ্যাকিউরিয়ামে হাত ঢুকিয়ে দিতে যাবে, পিছন থেকে ওয়েটার বলল, ম্যাম হাত দিবেন না, জীবাণু লেগে মাছগুলোর ক্ষতি হতে পারে। নুসরাত নিজের হাত আগের জায়গায় ফিরিয়ে আনল। নুসরাত যখন গভীর মনোযোগ দিয়ে রং বেরঙের মাছ চুরির করার প্ল্যান করছিল তখন আরশ ডাক দিল। নুসরাত মাছ চুরির প্ল্যান মাথায় রেখে আরশের সামনে গেল। আরশ বলল বসার জন্য। নুসরাত বসে টেবিলে 2টো আইসক্রিমের বক্স দেখে দুটো নিজের দিকে টেনে নিল। একটা আমার আর একটা তোর? আমার চকলেটটা। কিন্তু আমি চকলেট আমার জন্য অর্ডার করছি। তুই আগে বলবি না তুই চকলেট আইসক্রিম খাবি? তাহলে তো আমি অর্ডার দিতাম। আপনি জিজ্ঞেস করেছিলেন? মেয়েরা তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করে। আমি মনে করলাম তুইও পছন্দ করিস। তুই পছন্দ করিস না? আমি না করেছি আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পছন্দ না। তাহলে চকলেট নিয়ে টানাটানি করছিস কেন? নুসরাত ভ্রু বাঁকিয়ে চাইল আরশের দিকে। মুখে বলতে তার কি রকম লাগছে। তার 2টো চাই। প্লিজ আরশ আজ খাস না তুই। আমাকে 2টো দিয়ে দে। এই মাছরুমটাকে না দিয়ে তুই কিভাবে খাবি? তোর গলা দিয়ে আইসক্রিম কিভাবে নামবে ভাই, আমাকে বোঝ। কিন্তু নুসরাতের কথা মনে হয় আজ আল্লাহ শুনলেন না। আরশ আইসক্রিমের প্যাকেট খুলে চামচ ভরে ভরে খেয়ে আইসক্রিমের প্যাকেট সাবার করে ফেলল। নুসরাত শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরশের হাতের আইসক্রিমের বক্সের দিকে। খেয়ে নিল পুরোটা। নুসরাত নিজেরটা হাতে পুরে রাগ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের হঠাৎ রাগের কারণ বুঝল না। বোঝার চেষ্টাও করল না। বাড়িতে ফিরে নুসরাত গোসল করে খাবার খাওয়ার জন্য নিচতলায় আসল। ইতিমধ্যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছেন। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আরশ। নুসরাত প্লেট এনে আরশের সামনাসামনি চেয়ার টেনে বসে পড়ল। ভাত বেড়ে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল। আরশ একবার খাবার খেতে খেতে নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হল। আরশ রিলস দেখছিল। নুসরাত এক পা চেয়ারের উপর তুলে এক পা ভাঁজ করে রেখে ভাত খাচ্ছিল। ভাত খাচ্ছিল বললে ভুল হবে, ভাত খাওয়ার তুলনায় মোবাইল দেখছিল বেশি। নুসরাত টেবিলের উপর মোবাইল রেখে হাত বাড়াল ভাতের দিকে। আরশ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়ালো ভাতের দিকে। দুজন দুদিক থেকে ভাতের বাটি চেপে ধরে টানতে লাগল। আরশ নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাল। নুসরাত আমি আগে নিয়ে নেই তারপর তুই নিস? বললেই হলো। আমি আগে নিয়ে নেই তারপর আপনি নিবেন। নুসরাত ছাড়, আগে আমি নিব। আমি বড়, বড়রা যা বলে তা ছোটরা করে। কিন্তু আমি ভাতের বাটিতে আগে হাত দিয়েছি, তাই আগে আমি নিব। বড় ভাইয়ের কথা শুনিস না তুই। বড় ভাই যা বলে তাই শুনতে হয়। আগে আমি নিব, তুই স্পর্শও করবি না ভাতে।
নুসরাত শুনল না। এক হাত দিয়ে ভাতের বাটি চেপে রেখে ভাত খাওয়া হাত ভাতের বাটির ভিতর ঢুকিয়ে দিয়ে ভাত প্লেটে নিয়ে নিল। আরশকে জিহ্বা বের করে ভেঙাল। আরশ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে খাবার টেবিলে রেখে চলে গেল। নুসরাতের কি, সে তার খাবার খেতে মনোযোগ দিল। খেলে খাক, না খেলে মরে যাক, তার কি, সে খাবার পেলেই হল। যত সব আজাইরা মানুষজন এই বাড়িতেই থাকে। ইসরাতের পাকেটে যাওয়ার জন্য জ্বর এসেছে, তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। মাগরিবের আজানের আগে লুৎফা আর মম আসল। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সোফার উপর রাখা শপিং ব্যাগের দিকে চোখ পড়ল। হাত বাড়িয়ে নিতে যাবে নুসরাত এক লাফে কোথা থেকে এসে হাজির হল ইসরাতের মুখের সামনে। বোকা হাসি দিল ইসরাতের সামনে দাঁড়িয়ে। ইসরাত ভ্রু কুচকাল। আরে তুই কষ্ট করে ব্যাগ খুলে দেখবি তোর না পায় ব্যথা? আমি তোকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। ইসরাত বিছানার হেডবোর্ডের সাথে লেগে বসল। নুসরাত সোফার উপর থেকে ব্যাগগুলো ছুঁড়ে মারল বিছানার উপর। নিজে বিছানার পাশে দাঁড়িয়ে রইল। প্রথম ব্যাগ থেকে স্কিনি টি শার্ট কোট আর ব্যাগি প্যান্ট বের করল। ইসরাত কাপড়ের দিকে তাকিয়ে রইল। এসব তার জন্য নিয়ে এসেছে? মনের কথা মনে রইল। নুসরাত দেখাতে শুরু করল। এইগুলো দেখে আমার এত ভালো লাগছে, সেজন্য নিজের জন্য নিয়ে আসেছি। ও আচ্ছা, আমার জন্য কি এনেছিস? এটাও আমার জন্য নিয়ে এসেছি। ইসরাত একটা শপিং ব্যাগ খুলল। নুসরাত বলল, এটাও আমার জন্য নিয়ে আসছি। বইন, তুই গিয়েছিলি আমার জন্য কিনতে আর সব তোর জন্য তুলে নিয়ে আসছিস? আমার জন্য কি আনছিস? ইসরাত সব ব্যাগ খুলে কোট, স্কিনি টি শার্ট, ব্যাগি প্যান্ট, ফ্লেয়ার প্যান্ট, হুডি, ওভার সাইজ টি শার্ট পেল। জিজ্ঞেস করল, এগুলো কার? নুসরাত বলল, সব আমার। সব ব্যাগ খোলার পর শেষ ব্যাগ খুলল। সেখান থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইনার। ইসরাত জিজ্ঞেস করল, এগুলো কার? এবার বলিস না এগুলোও তোর? হ্যাঁ হ্যাঁ, এইগুলো তোর জন্য নিয়ে আসছি। আর ওইগুলা আমার জন্য নিয়ে আসছি। আমার জন্য শপিং করতে গিয়ে সব তোর জন্য নিয়ে আসলি। বাহ বাহ, নিজের জন্য নিয়ে আসছিস, এখন এই সব আমি নিব? তোর কি এসব কাপড় কম আছে যে এইগুলা আবার তুলে আনলি? কিন্তু তুই তো এসব পরিস না বাহিরে। না পড়লে কি হয়েছে, এখন থেকে পরব। আচ্ছা পরিস। মোট কত টাকা খরচ হলো? নুসরাত হিসাব কষল। 15,000-এর মতো খরচ হয়েছে। কত বলা যায়? কত বলা যায়? 5,000 টাকা মেরে দিলে ভালো হয়। বাকিগুলা পরে আম্মার কাছ থেকে পটিয়ে নিয়ে চলে আসবে। 20,000 টাকা খরচ হয়েছে। বাকিগুলো আম্মার কাছে দিস। নুসরাত মুখ গম্ভীর করে বলল, আচ্ছা। সোমবার রাত 4:30। ঘুম থেকে সবাই উঠে পড়েছে। নুসরাত এখনও ঘুমাচ্ছে। ইসরাত ঘুম থেকে উঠে নামাজ পড়ল। নামাজ পড়ে বাহিরে হাঁটতে বের হল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ড্রয়িং রুমে বসল। সকাল 6টা বাসা থেকে বের হবে। 7টার ভিতর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টে ভিতরে যেতে হবে। ইসরাতকে হালকা নাস্তা করার জন্য টেবিলে ডাকা হল। হালকা নাস্তা করে ইসরাত রুমে গেল রেডি হওয়ার জন্য। নুসরাতকে এই ফাঁকে ডাক দিল। নুসরাত ঘুমে ঢুলতে ঢুলতে উঠে বসল। ইসরাতের দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আপনি কে? ইসরাত মাথায় গাঁটটা মারল। নুসরাত মাথায় কিছুক্ষণ হাত দিয়ে স্পর্শ করে ওভাবে বসে রইল। ধীরে সুস্থে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইসরাত চুল বান করছে। কি পরবি? শনিবারে জানিয়ে আসছিস শপিং করে, তা থেকে কিছু পরব। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। হোয়াইট কালার স্কিনি টি শার্ট, উপরে ব্ল্যাক কালার কোট যার বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট সাথে জোগার্স। ছোট দেখে গলায় একটা পেন্ডেন্ট আর হাতে স্টোনের কাজ করা ব্রেসলেট পরল। গলায় ছোট একটা ব্যাগ নিল। নুসরাত হা করে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোকে, বটিফুল। ইসরাত হালকা হাসল। নিচতলা থেকে নাসির সাহেব ডেকে উঠলেন। ইসরাত বের হল রুম থেকে। নুসরাত চুলগুলো কোনো রকম বান করে নিচে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাইন এখনও বের হয়নি রুম থেকে। সে রেডি হচ্ছে। ইসরাতের দুটো লাগেজ ইরহাম উপর থেকে গিয়ে টেনে নিয়ে আসল। নিচতলায় এনে একপাশে সাইড করে রাখল। নুসরাত পণ্ডিতি করে লাগেজ আরেকটা আনতে গেল। রুম থেকে বের করে নিজে লাগেজের উপর উঠে বসল। তারপর শু করে উড়ে যেতে চাইল, কিন্তু লাগেজ উল্টে গিয়ে করিডোরে ধুম করে পড়ল, সাথে নিজেও ধূপ করে মেঝেতে পড়ল। আরশ রুম থেকে বের হয়ে দেখল নুসরাত লাগেজের উপর আর লাগেজ নুসরাতের নিচে পড়ে আছে। ঠোঁট বাঁকিয়ে হেসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দিল। নুসরাত আরশের বাড়ানো হাত না ধরে নিজে উঠে দাঁড়াল।
লাগেজ টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। 2 সিঁড়ি নামিয়ে হাঁপিয়ে গেল। লাগেজ ওখানে ফেলে রেখে নিজে নিচে চলে গেল। আরশ লাগেজ নিয়ে আসলো নিচে। ইশরাত রুমে আর কিছু রয়েছে? কিছু থাকলে নিয়ে নাও, পরে গিয়ে বলবে এটা আনিনি ওটা আনিনি। ওখানে কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাবে না। বাঙালি মার্কেট ছাড়া, তাও অনেক দূরে। ইশরাত হালকা হেসে বলল সব নিয়ে নিয়েছে। হেলাল সাহেব বললেন, তুমি ইসরাতের নাম ধরে ডাকছ কেন? তোমার বড় ভাইয়ের বউ ভাবি বলে ডাকো। কিন্তু ও তো আমার ছোট। আর ভাবি ডাকতে কি রকম লাগবে? যেরকম লাগুক সম্পর্কে তো ও তোমার বড়। আচ্ছা ডাকবো ভাবি। আরশ ঘড়ি চেক করে দেখল 6টা+ বাজে। জাইনের মোবাইলে কল দিল। কি তোমার এখনো শেষ হয়নি? আসছি 1 মিনিট। এই তো শেষ। ইরহাম আর জায়ান মিলে সব লাগেজ নিয়ে গাড়িতে তুলল। আরশ ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কিছুক্ষণ পর নেমে আসলো ছোটখাটো একটা ট্রলি আর লাগেজ নিয়ে। পরনে গ্রে কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো কপালের উপর পড়ে আছে। গলার ভিতর দিয়ে ঢুকানো জেন্টস ব্যাগ। আরশের সাথে বাসা থেকে বের হল জাইন। মেহেরুন নেছা এসে জড়িয়ে ধরলেন জাইনকে। গালে কপালে হালকা করে চুমু খেলেন। ইশরাতকে চুমু খেতে গেলেন, ইশরাত মুখ সরিয়ে নিল। গোছা করছস আমার উপর? ইশরাত কথার উত্তর দিল না। মেহেরুন নেছা হালকা জোরে হাসলেন। জোর করে ইশরাতের গালে চুমু খেয়ে নাকে চুমু খেলেন। আচ্ছা গোছা কইরা থাক। যেই দিন পোলা মাইয়া লইয়া বিদেশ থাইকা আইবা ওই দিন আমি জিকাইমু পোলা মাইয়া গুলা আইলো কিভাবে? বেশি করে গোছা করো এই বুড়ির উপর। ইশরাতের গালে আরেকটা চুমু খেলেন। ইশরাত দাদির কথায় কষ্ট লাগলে ও অভিমান থেকে কথা বলল না। জাইন, লিপি বেগম আর হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। লিপি বেগমকে জড়িয়ে ধরতেই কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন ওর খেয়াল রাখবি। না রাখলে তোর আমি ব্যান্ড বাজিয়ে দিব জাইন। লিপি বেগম ছেলের বুকে দোয়া পড়ে ফু দিলেন। সাথে কান্না করলেন। ইশরাত মাকে জড়িয়ে ধরল। নাজমিন বেগম গতকাল রাত থেকে কান্না করছেন। ইশরাত মজা করে বলল, আম্মা এত কান্না করো না। আমরা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি না। কান্না থামাও। নাজমিন বেগম ইশরাতের পিঠে হালকা থাপ্পড় মারলেন। লুৎফা আর মমো এক পাশে দাঁড়িয়েছিল। লুৎফা বেগম একা কান্না করে বাড়িকে মরা বাড়ি বানিয়ে দিয়েছেন। জাইন লুৎফা বেগমকে জড়িয়ে ধরল। লিপি বেগম ওড়নার কোণ দিয়ে চোখ মুছলেন। জাইন নাসির সাহেবকে জড়িয়ে ধরল। তিনি কানে কানে কিছু বললেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল জাইন। যখন নুসরাতকে জড়িয়ে ধরতে গেল নুসরাত বলল, 1 মিনিট। নিজে এগিয়ে এসে জড়িয়ে ধরল। জাইনের সাথে মাপ দিল আর কতটুকু লম্বা হলে জাইনের সমান হবে। আরও 6 ইঞ্চি লম্বা হলেই হবে। ভাইয়া একটু ঝুঁকুন তো। জাইন বিনা বাক্যে ঝুঁকল। নুসরাত নিজের মুখ জাইনের কানের কাছে নিয়ে বলল, ইশরাতের খেয়াল রাখবেন। না হলে এই যে নিজের প্যান্টের পকেট থেকে কাটা কম্পাস বের করে বলল, এটা দিয়ে চোখ কানা করে ফেলব। যদি ওর গায়ে একটা আঁচড় লাগে আপনার সারা শরীরে সুই দিয়ে কানা করে ফেলব। ওকে প্রিন্সেস বানিয়ে রাখবেন। বুঝেছেন? জাইন উপর নিচ মাথা নাড়াল, সে বুঝেছে। নুসরাতের কানে কানে বলল, জাইন, যার ভাগ্যে তুমি তার জন্য ভবিষ্যৎ অনেক দুর্ভোগ আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আপনার এই প্রশংসায় প্রশংসিত হয়ে। জাইন আবার লিপি বেগমকে জড়িয়ে ধরল। তিনি এবার হু হু করে কেঁদে উঠলেন। জাইন মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। সবার থেকে বিদায় নিয়ে ব্যাক সিটে উঠে বসল। ইশরাত ফ্রন্ট সিটে উঠতে নিবে লিপি বেগম ধমকে পিছনে উঠতে বললেন। ফ্রন্ট সিটে বসল অনিকা, আর জায়ান বসল ড্রাইভিং সিটে। আরশ, অনিকা, আহান, নুসরাত আর জায়ান যাবে তাদের বিদায় দিতে। এয়ারপোর্টে যেতে কারোরই ইচ্ছা হচ্ছে না। লিপি বেগম যেতে চেয়েছিলেন কিন্তু হেলাল সাহেব যেতে দেননি। কান্নাকাটি করে এয়ারপোর্টে বিশৃঙ্খলা তৈরি করবেন। নুসরাত গাড়িতে বসতে নিবে, আরশ ধমকে উঠল। এসব পরে তুই এয়ারপোর্টে যাবি? থাপড়ে গাল লাল করে দিব। দুনিয়ার সব মানুষ সেখানে থাকবে। তোর যাওয়ার দরকার নেই। নুসরাত উল্টো ধমকে উঠল। আমি কি গাড়ি থেকে বের হব? আমি তো গাড়ি থেকে বসে বিদায় দিব। মানুষ তো আর গাড়ির ভিতর ঢুকে আমায় দেখবে না আমি কি পরে এসেছি। আচ্ছা নিয়ে যাব, এই জুতো জোড়া খুলে আয়। অন্য জুতো পরে আয়। এই স্লিপার জোড়া আমি ইরহামের কাছ থেকে মারামারি করে নিয়ে আসছি। আমি এ জুতো মরে গেলেও খুলব না। এই জুতো পরে আমি এয়ারপোর্টে যাব। না হলে ইরহাম অপমান বোধ করবে। আরশ বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল। আহান আর নুসরাত ঝটপট গাড়ির পিছনের সিটে উঠে বসল।
আরশের কিছু বলতে ইচ্ছে হল না। বললেই এরা তার কথা বলে তার মাথা যাতা করে দিবে। প্রথমে জায়ানের গাড়ি পরে আরশের গাড়ি বাড়ির বাহিরে বেরিয়ে গেল। নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়াল। হাত উপরে তুলতেই ইশরাত এসে জড়িয়ে ধরল। নুসরাত ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। এ আবার এভাবে জড়িয়ে ধরল কেন? আরশ নুসরাতের দিকে রাগী চোখে তাকিয়ে রইল। নুসরাত পাত্তা দিল না। সে তো ওড়না পরে আছে আর তার গেঞ্জি ও হাঁটু সমান, তাহলে সমস্যা কি ভাই তোর? এমনি চিরবির করছিস কেন শালা? ইসরাতের পিঠে হাত রেখে নিজেও জড়িয়ে ধরল। দোয়া করে দিলাম, স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে বসবাস কর। নিজে ভালো থাক, আমাদেরও ভালো থাকতে দে। ঝগড়া বিবাদ করিস না জামাইয়ের সাথে। জামাই যা বলবে তাই করবি। জামাইয়ের কথা উঠবি, বসবি, শুয়ে পড়তে বললে শুয়ে পড়বি। যা ইশরাত জাজিলে আপনা জিন্দেগি উইথ ইউকের হাজবেন্ড। ইশরাত জোরে হেসে উঠল। নুসরাত চাপড় মারল ইসরাতের পিঠে। ইশরাত নুসরাতকে ছাড়ল না। মিস করব তো করিস। আমার মতো একজন ব্যক্তিকে মিস করা জরুরি। মিস না করলে হয় আমার মতো সেলিব্রিটিকে। তুই আমায় মিস করবি না? না, আমি তো নাচব, কারণ তোর রুম এখন আমার। আমি একা তোর রুমে রাজত্ব করব। খাবার খাবো, প্যাকেট রুমের মাঝে রেখে দিব, ফ্লোরে ফেলে দিব। এখন আমায় আর কেউ কিছু বলবে না। পরিষ্কার করা লাগবে না রুম। ইশরাত তবুও হাসল। নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত ছাড়ল না। তোর বিয়ের গিফট তোর লাগেজের ভিতর দিয়েছি। তোর জামাইরে সাথে নিয়ে খুলিস। ভিরি ভিরি স্পেশাল গিফট দিয়েছি। আরশ তারা দিল ইসরাতকে। দু বোন কথা শেষ করল। তবুও কত কথা বাকি পড়ে রইল। ইশরাত বিদায় নিল না। ইশরাত যেতে নিয়ে আবার ফিরে আসল। নুসরাতের গালে চুমু খেল নুসরাত ও কপালে চুমু খেল। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে বিদায় নিল। মুখ দিয়ে বিদায় না নিলে কি হল? চোখের দিকে তাকিয়ে বিদায় নিল। জাইনকে ও শেষবারের মতো জড়িয়ে ধরল জায়ানকে। অনিকা আর আহানকে জড়িয়ে ধরে আহানের গালে চুমু খেয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। মনে আছো তো কি বলেছি? আর জোরাজোরি করছেন কেন? বাসা থেকে জোরাজোরি করতে করতে আসছেন, এখানে এসে এত জোরাজোরি করার কি আছে? হ্যাঁ বোন হ্যাঁ, সব মনে আছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে। আর আসার দরকার নেই, ওখানেই থাকবেন। কষ্ট করে এসে শরীরটাকে ক্লান্তি দিয়ে কি হবে? ওখানে থাকবেন, আসার দরকার নেই। ওকে। আরশকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল দুজন। ইশরাত এয়ারপোর্টের ভিতর থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত পিছন ফিরে চাইল নুসরাতের দিকে, যে এক দৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকে হালকা ব্যথা অনুভব হলো, তবুও মুখে ফুটল না কোনো কিছু। মেয়েটা কি কষ্ট পাচ্ছে সে জানে, আর তার মন জানে। প্যারিস নামটা শুনতে যতটা আকর্ষণীয়, তার থেকে দ্বিগুণ আকর্ষণীয় প্যারিস শহর। ফ্রান্সের রাজধানী ও পৃথিবীর সবথেকে জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি প্যারিস। ফ্রান্সের উত্তর অঞ্চলে আগস্ট মাসে তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে, তাই বৃষ্টিপাত ও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় স্বস্তিদায়ক হয়ে থাকে। দীর্ঘ 18 ঘণ্টা জার্নির পর ইশরাত আর জাইন ফ্রান্সে এসে উপস্থিত হল। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ইশরাত জোরে শ্বাস ফেলল। বাহিরের বাতাস টেনে নিল নিজের ভিতর। ইশরাত তাড়াতাড়ি আসো, গাড়ি চলে আসছে। 20 তলা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলল জায়ান। গাড়ি থেকে বের হয়ে নিজেদের লাগেজ এক হাতে ধরে অন্য হাত দিয়ে ইশরাতের হাত ধরে ভিতরের দিকে হাঁটল। গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকে জাইন মোবাইল থেকে কিছু একটা বের করে দেখাতেই গেট খুলে দিল। পকেট থেকে অ্যাপার্টমেন্টের কি বের করে দিল সিকিউরিটি গার্ড। জাইন কি নিয়ে আগে হাঁটা দিল, আর ইশরাত মিনি ট্রলি নিয়ে জাইনের পিছন পিছন দৌড়াল। জাইন এলিভেটর এর ভিতর ঢুকল, ইশরাত দৌড়ে এসে নিজেও এলিভেটরের ভিতর ঢুকল। 7 তলার বোতাম চেপে দাঁড়িয়ে রইল এক পাশে জাইন। এলিভেটর 7 তলায় যেতেই খুলে গেল। জাইন দ্রুত পায়ে এলিভেটর থেকে বের হয়ে সোজা হেঁটে গেল। সামনাসামনি দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে ডান পাশের অ্যাপার্টমেন্টে পিন বসালো জাইন। ঝটপট পিন বসিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল। দরজা খুলে যেতেই লাগেজ 4টা নিয়ে জাইন ভিতরে গেল। ট্রলি নিয়ে ইশরাত ভিতরে ঢুকল। অ্যাপার্টমেন্টের ভিতরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সবই লাক্সারিয়াস। ড্রয়িং রুমের চারিদিকে চোখ ঘুরালো ইশরাত। সাদা আর কালোর মিশ্রণে দেয়াল পেইন্ট করা। ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টিভি, তার নিচে রাখা ভিডিও গেইমের অনেকগুলো বক্স। সাদা ও গোল্ডেনের মিশ্রণে সোফা। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখার সময় জাইন বলল, যাও, অনেক জার্নি করে আসছো, ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ঘুম দাও, তাহলে শরীরের ক্লান্তি দূর হবে। ইশরাত মাথা নাড়াল।
জাইন ইসরাতকে মাঝারি আকারের একটি রুম দেখালো। ওদিকে ইশারা করে বলল, আজ থেকে এই রুম তোমার। আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, আর হলেও আমার কিছু করার নেই। বেডশিট চেঞ্জ করে নিও। ইশরাত নিজের লাগেজ নিয়ে রুমে ঢুকে গেল। জাইনের মুখের উপর দরজা আটকে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমের বাহিরে গেল ইশরাত। জাইন সোফার উপর বসেছিল। শেলফে শুকনো খাবার আছে, নিয়ে এসে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ইশরাত বিনা বাক্য ব্যয় করে খাবার নিয়ে এসে বসল। তার খিদে পেয়েছে অনেক, তবুও পেটে খিল মেরে এসে জাইনের সামনে বসল গম্ভীর মুখে। মুখ দেখে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। জাইন কথা কিভাবে শুরু করবে বুঝতে পারল না। ইশরাত, তুমি তো সবই জানো, আমি দেলাকে পছন্দ করি। তোমাকে বিয়ে করার আমার কোনো ইন্টেনশন ছিল না। ওই দিন কি হয়েছিল আমি জানি না। যাই হোক, ওসব বাদ দেই, অতীত নিয়ে কথা বলে কি হবে? ইশরাত মুখের বিকৃতি ঘটাল। এত ফর্মালিটি করার কি আছে? যা বলার বলে দিবে, এত সংকোচ বোধের কি? ইশরাতের শান্ত গলায় বলল, যা বলবেন স্ট্রেইট ফরওয়ার্ড বলুন। এসব পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি এসব বুঝি না, নিজেও পেঁচিয়ে কথা বলি না। যা বলবেন সরাসরি বলুন। ইশরাত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, যখন হয়ে গিয়েছে এখন তো অস্বীকার করারও কোনো পথ নেই। এতে তোমারও দোষ ছিল না, আবার আমারও। তো এখন আপনি কি করতে চাইছেন? এক্সেপ্ট কি করতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। চলো কমিটমেন্ট করি। ইশরাত কপালে ভাঁজ ফেলে চাইল জাইনের দিকে, যে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কি কমিটমেন্ট? তুমি তোমার মতো লাইফ লিড করবে আর আমি আমার মতো লাইফ লিড করব। আমি তোমার বিষয়ে নাক গলাবো না আর তুমি আমার বিষয়ে। মোট কথা, কেউ কাউকে ডিস্টার্ব করব না, বিশেষ প্রয়োজন ছাড়া। ইশরাত নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, ওকেই। আরেকটা কথা, আমরা সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকব আর আমরা নিজেদের মধ্যে ভাই বোন, ভাই বোন না, এজা ফ্রেন্ড থাকব। ভবিষ্যতে যদি কোনো অনুভূতি জন্মায় তোমার প্রতি আমার, আমি নিঃসন্দেহে তোমায় মেনে নিব। এখন আমার টাইম চাই, আর তোমার সব খরচ বহনের দায়িত্ব আমার। ইশরাত জাইনের শেষের কথা পুরোপুরি ইগনোর করল। আপনি কি আমাকে অপশন হিসেবে রাখছেন? এমন কেন মনে হলো? ইশরাত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হালকা খাবার নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুম লক করে আবার খুলল। দরজার ফাঁক দিয়ে নিজের মাথা বের করে বলল, আমার খরচ আমি চালাতে পারব। আপনার আমার খরচ চালাতে হবে না। এনজয় ইউকের লাইফ ব্রো, ডোন্ট বি প্যানিক। এক সপ্তাহ পরের কথা। আজকাল বোরিং সময় কাটছে নুসরাতের। গতকাল রাতে ইনায়ার জন্য হাত চাইতে গিয়েছিলেন মেহেরুন নেছা, লিপি বেগম, হেলাল সাহেব আর নুসরাত। পাকিজা আমান ভদ্রতার সাথে সম্বন্ধ গ্রহণ করেছেন এবং জানিয়েছেন ইনায়ার গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার পর কথা সামনে আগানো হব। হেলাল সাহেব রাজি হয়ে গেলেন। রাতে খাবার খাইয়ে পাকিজা আমান ছাড়লেন তাদের। জায়ানকে জানানো হলে সে বিষয়ে নির্লিপ্ততা, কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। নুসরাত কল দিল ইশরাতকে। কল দেওয়ার সাথে সাথে ইশরাত কল পিক করল। মোবাইল বিছানার উপর বালিশের সাথে লাগিয়ে রেখে নুসরাত মোবাইলের দিকে পা দিয়ে শুয়ে থাকল। কি কল দিচ্ছিস কেন? ভালো লাগছে না। আমিও আসব ফ্রান্সে, চলে আয়। কেউ তোকে আটকে রেখেছে নাকি? নুসরাত কথাটা পুরোপুরি উপেক্ষা করে বলল, বাহিরের ভিউ দেখা। ইশরাত মোবাইল হাতে নিয়ে জানালার পাশে এসে দাঁড়াল। আজকের আবহাওয়া এই এক সপ্তাহের তুলনায় একটু বেশি খারাপ। বাহিরে বৃষ্টি হচ্ছে। ইশরাত ব্যাক ক্যামেরা করে বাহিরে দেখাল। থাই গ্লাস খোল। ইশরাত থাই গ্লাস খুলে দিতেই বাহিরের বাতাস হু হু করে ভিতরে এসে প্রবেশ করল। রুমে হিটার অন থাকা সত্ত্বেও শরীরের পশম খাড়া হয়ে গেল ঠান্ডা বাতাসে। ওটা পাইন গাছ। গ্লাস লাগিয়ে দিচ্ছি, বাতাস অতিরিক্ত হচ্ছে বাহিরে। আচ্ছা লাগা। ইশরাত আর নুসরাত আরও কিছুক্ষণ কথা বলল। ইশরাত কিছু কাজ আছে বলে ফোন রাখল। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে রুমের বাহিরে গেল ইরহামের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। হঠাৎ মনে হলো শালা ইরহাম তাকে রেখে পিকনিকে গিয়েছে। নিজের রুমে ঢুকতে গিয়ে আবার জায়ানের রুমের দিকে চোখ পড়ল। বুলেটের গতিতে দৌড় দিল জায়ানের রুমে। এখন এই মুরগিকে পটিয়ে বাহিরে যেতে হবে। তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি। কিন্তু কেন? বিয়ে করবে না, সারা জীবন মায়ের আর চাচিদের ঘাড়ে বসে খাবে। আমি সেটা বলছি না। ছোট ভাইয়ার বিয়ে দেওয়ার আগে আমার জন্য মেয়ে দেখছ কেন? আগে তো ছোট ভাইয়ার বিয়ে দাও। তোমার ওইসব চিন্তা না করলে হবে। এসব চিন্তার জন্য আমরা আছি। তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো।
পরে বলবে জিজ্ঞেস করিনি তোমার পছন্দের কথা। বড় দুজন নিজেদের পছন্দের কথা জানিয়েছে, তোমার কোন পছন্দ থাকলে আমার আর তোমার মায়ের কোনো সমস্যা নেই। তুমি জীবন যাপন করবে, তাই তোমার সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার আছে। কোনো পছন্দ আছে? আরশ গম্ভীর মুখ বানিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। তার পছন্দের কেউ আছে কি? মাথায় চাপ দিতেই দুটো মেয়ের মুখ ভেসে উঠল। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আমি একজনকে পছন্দ করি। পছন্দ করি বললে ভুল হবে, ভালো লাগে। আচ্ছা, ওকে জানিয়েছ? এখনও জানাইনি, শীঘ্রই জানিয়ে দিব। কি বলে মেয়েটা আমাকে জানিও? মেয়েটার মতামতের উপর বিরতি করে আমি পরের কথা সামনে আগাবো। পাপা কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ জিজ্ঞেস করো। এত ফর্মালিটি কবে থেকে শুরু করলে তুমি? আপনার পছন্দের মেয়েটাকে কি আমি চিনি? হ্যাঁ চেনো। চেনো বললে ভুল হবে, খুব ভালো করে চেনো। নামটা জানতে পারি? এখন না, আগে উত্তর আসুক তোমার ভালো লাগার মানুষের কাছ থেকে, তারপর ভাবব নাম বলবো কিনা। আরশ নিশ্চুপ মেনে নিল। হেলাল সাহেব রুম থেকে বের হয়ে গেলেন। বিড়বিড় করলেন সবগুলো উচ্ছনে গেছে, একটাও ভালো হয়নি। জায়ানের রুমে নক করল নুসরাত। কামিং। নুসরাত রুমে প্রবেশ করে সোফার উপর বসল। জায়ান ল্যাপটপে বসে বসে কিছু করছিল। চোখে চশমা পরে আছে। একবার নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে আবার কিবোর্ডে হাত চালাতে লাগল। নুসরাত বিশেষ পাত্তা না পেয়ে সোফার সামনের টেবিলে পা তুলে বসল। হঠাৎ আমার রুমে, কিছুটা ভাবার মতো করে বলল, ওহ বুঝেছি, তোমার পার্টনার তো বিদেশে, এজন্য আমার রুমে আসছ। নুসরাত উত্তর দিল না। জায়ান নিশ্চুপতা সম্মতির লক্ষণ মেনে নিল। তা আমার সাথে কোনো দরকার? আমার রুমে হঠাৎ? নুসরাত সেই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবেন? জায়ান ল্যাপটপে কিছু টাইপ করতে করতে বলল, আচ্ছা কি জিজ্ঞেস করবে করো। আরশ এত টাকা কোথায় পেল? জায়ান এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে বলল, মানে হলো ওর নিজের তো অডি A6 আছে। তারপর আপনার গাড়ি কিনতে টাকা দিয়েছে, ও এত টাকা কই পাইল? ওহ আচ্ছা, এটা ও তো ব্যবসা সামলাচ্ছে, ব্যবসা যা প্রফিট করছে তা তো গাড়ির পিছনে খরচ করছে। কিন্তু এত টাকা কই পেল? দুটো গাড়ি আরশের। দুটো কি, ওর তো তিনটে গাড়ি। একটা আমার সাথে মিক্স করে টাকা দিয়ে কিনল, একটা ও নিজে ইউজ করে, আর আরেকটা ছোট চাচ্চু ইউজ করে। নুসরাত বিস্মিত হয়ে মুখে হাত দিল। ব্যবসা করে যা টাকা পাচ্ছে সব শালা একা মেরে দিচ্ছে। তার ভাগ কই? সেও তো সমান অংশীদার ব্যবসার। খুঁজ নিতে হিবেক কোম্পানিতে আসলে কি হচ্ছে? ভাইয়া, ব্যবসায় আরশের যতটুকু পাওনা তার থেকে দ্বিগুণ পাওনা আমার না? হ্যাঁ, তাহলে ও এত টাকা পাচ্ছে আর আমি ফুটো করির চোখ দেখি না। আরশ গাড়ির কালেকশন বানাচ্ছে আর আমি জুতো কিনার সময় টাকা খুঁজে পাই না। বাহ বাহ, সব আমার সাথেই হয়। আমি ফকিন্নি হয়ে ঘুরছি আর আরশের বাচ্চা কোটিপতি হয়ে ঘুরছে। ব্যবসার টাকা ও কেন নিবে? ও কার পারমিশন নিয়ে টাকা নিয়েছে? কারণ ও ব্যবসা ডাউন থেকে আপ করেছে। এজন্য মেজো বাবা ওকে নিজের ইচ্ছে মতো খরচ করার পারমিশন দিয়েছেন। আপনি কেন তাহলে ওখান থেকে টাকা আনেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমার নিজের জব দিয়ে আমার লাইফ আমি ভালোভাবে লিড করতে পারছি। তাহলে ব্যবসা থেকে টাকা আনবো কেন? প্রয়োজন হলে তখন সেটা দেখা যাবে। সবাই ভালো লাইফ লিড করছে, শুধু আমি গরিবের মতো লাইফ লিড করছি। ভাইয়া, একটা কথা বলি, আমি 100% সিউর আরশ ব্যবসার টাকা মেরে দিয়ে গাড়ি কিনছে। আপনার টাকা আমার টাকা মারছে আরশ। জায়ান ভাবনা চিন্তা করে বলল, সত্যি তো? এটা তো ভাবিনি। আপনি যেখানে আর্কিটেকচার হয়ে ওর থেকে গরিব, সেখানে একজন মিলিয়নার। ও নিশ্চয়ই আমাদের হক মেরে খেয়ে ফেলছে। জায়ান মাথা নাড়াল। হু ঠিক। তুমি একটু অফিসে গিয়ে খোঁজ নিও তো, আরশ আসলে এত টাকা কই পায়। খোঁজ পেলে আমায় অবশ্যই জানাবে। নুসরাত মাথা নাড়াল। জায়ানের সাথে হাত মিলালো, আজ থেকে তারা দুজন পার্টনার। জায়ান ডিল করল আর নুসরাতকে এটা মনে করিয়ে দিল তার সম্পত্তির 2%-এর ভাগিদার সে। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে, আপনার মনে করিয়ে দিতে হবে না। আপনার হক আমি মেরে খাব না। এই নুসরাত নাসির তার ডিলের বিষয়ে পাক্কা।